নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের যেটা টপিক থাকছে সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে তোমরা বসো, এখান থেকে মোটামুটি এক থেকে দুটো প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ পুরো টোটাল জিওগ্রাফির প্রায় 20% কাভার করে রাখে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো এটা যদি একটু ভালো করে বুঝতে পারো ভারতের ভূপ্রকৃতিটা, তাহলে তোমাদের পুরো জিওগ্রাফিটা বুঝতে কোনো আর অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো চলো একবার দেখে নাও। যারা ক্লাসটি প্রথম দেখছো তাদের জন্য দেখিয়ে দিই তোমাদের একবার। 1 মিনিট। দেখো, প্রথম আমরা জিওগ্রাফি যেভাবে কমপ্লিট করছি সেটা হচ্ছে 1 নম্বর অধ্যায় যেটা আমরা করেছি সেটা হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ। অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। আজ আমরা করছি ভারতের ভূপ্রকৃতি। ঠিক আছে, এরকম একই রকমভাবে আমরা ভারতের নদ নদী, জলসেচ, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, খনিজ সম্পদ, শক্তি, শিল্প, সড়ক পরিবহন, ভারতের বন্দর, জনগণনা এবং শেষে করবো আমরা পশ্চিমবঙ্গের ভূগোল। ঠিক আছে, তো এইভাবে আমরা টোটাল জিওগ্রাফিটা এখানে কমপ্লিট করব। ঠিক আছে, আর যারা ক্লাসটি প্রথম দেখছো তাদেরকে আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা একটি রুটিন মাফিক আমরা ক্লাস শুরু করেছি। প্রথম যেটা আমরা সোমবার করছি এখানে ইতিহাস, মঙ্গলবার থাকছে আমাদের জীবন বিজ্ঞান, বুধবার করছি জিকে, বৃহস্পতিবার ভূগোল, শুক্রবার রসায়ন এবং পদার্থবিদ্যা এবং শনিবার হচ্ছে সংবিধান এবং অর্থনীতি। ঠিক আছে, আর ইংলিশ এবং ম্যাথ এখানে শুরু করব আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। তোমরা যদি কেউ কমেন্টে জানাও যে হ্যাঁ ম্যাথ এবং ইংলিশটাও তোমরা দাদা শুরু করো, তো আমি খুব তাড়াতাড়ি আমি ইংলিশ এবং ম্যাথটাও এখানে শুরু করব। ঠিক আছে, আর প্রতিদিন আমাদের এখানে 9টার দিকে তোমরা ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, প্রতিদিনের ক্লাস। আর তোমাদের পিডিএফ আমি একটি টেলিগ্রাম চ্যানেল করেছি। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের এই যেগুলো ক্লাস হচ্ছে সেগুলো ক্লাসের টোটাল পিডিএফ আমি সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের যেটা টপিক রয়েছে ভারতের ভূপ্রকৃতি, এই ভারতের ভূপ্রকৃতিটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তোমাদের যাতে পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা এই কয়েকটি ভাগে ভাগ করে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, তো আজ যেটা আমরা পার্ট থাকছে সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, দ্য নর্দার্ন মাউন্টেন্স। ঠিক আছে, এই পার্টটা আজকে আমরা দেখে নেব একটু ভালো করে। ঠিক আছে, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, ভারতের মরুভূমি অঞ্চল, মধ্য ও পূর্ব ভারতের সমভূমি অঞ্চল, সরি, মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি, ভারতের দ্বীপপুঞ্জ, ভারতের পর্বত ও তাদের অবস্থান, লাস্টে ভূমিকম্প এবং গিরিপথ এবং হিমবাহ। ঠিক আছে, এই কটি পার্ট আমরা এখান থেকে একটু দেখে নেব। চলো এবার দেখা যাক আমাদের ক্লাসে। চলো এবার আমরা আমাদের মেন ক্লাস শুরু করছি, ভারতের উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, দ্য নর্দার্ন মাউন্টেন্স। ঠিক আছে, দেখো, হিমালয় পর্বতমালা কোন সাগরের পলিরাশি থেকে সৃষ্টি হয়েছে? ঠিক আছে, তো হিমালয় পর্বতমালা কোন সাগরের পলিরাশি থেকে সৃষ্টি হয়েছে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি টেথিস সাগরের পলিরাশি থেকে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের আমি ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ছবি দেখে আমরা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এই যে তোমরা এই কালারটি দেখতে পাচ্ছ খয়েরি রঙের যেটা দাগ দাগ রয়েছে, এখানে এক একটি পর্বত রয়েছে। ঠিক আছে, আর এই যে এখান থেকে শুরু হয়েছে টোটাল কি, এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। ঠিক আছে, এখান থেকে পরে এদিকে হালকা বিস্তৃত হয়েছে। এটা হচ্ছে আমাদের কি হিমালয় পর্বতমালা। আর এই হিমালয় পর্বতমালা, এই তেটিস সাগর নামে একটি সাগর ছিল, সেখানকার পলিরাশি দিয়ে এই হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, হিমালয় কোন প্রকারের পর্বত? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় চলে আসে। তো হিমালয় কোন প্রকারের পর্বত? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, নবীন ভঙ্গিল পর্বত, হিমালয় নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, আর স্তূপ পর্বত কি? ভারতে একটি স্তূপ পর্বত রয়েছে, সেটা হচ্ছে সাতপুরা। ঠিক আছে, সাতপুরা হলো ভারতের একটি স্তূপ পর্বত। ঠিক আছে, আর একটি ক্ষয়জাত পর্বত যদি বলো হচ্ছে আরাবল্লী, হলো একটি ক্ষয়জাত পর্বত। আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী কি একটি ক্ষয়জাত পর্বত এবং সাতপুরা একটি স্তূপ পর্বত। চলো নেক্সট দেখো, 3 নম্বর দেখো, আহ, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির মধ্যে উচ্চতম কোনটি? ঠিক আছে, তো হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির মধ্যে উচ্চতম কোনটি? সমান্তরাল বলতে কোনটাকে বোঝায়? এখান থেকে যেটা শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত দুটো গেছে। ঠিক আছে, তিনটা গেছে এরকম। তো কি বলছে তার মধ্যে উচ্চতম কোনটি? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি, তার মধ্যে উচ্চতম হচ্ছে হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, হিমাদ্রি হিমালয় যেটা হচ্ছে এই হিমালয়ের পর্বতশ্রেণীগুলির মধ্যে সব থেকে উচ্চতম হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, প্রথমে রয়েছে কি
প্রথমে রয়েছে এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে হিমাদ্রি হিমালয়, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে হিমাচল হিমালয়, ঠিক আছে। হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, তারপরে রয়েছে কি শিবালিক হিমালয়। এই তিনটা পার্ট এখানে রয়েছে, ঠিক আছে। আর এই পর্বতের, এই যে পর্বত দেখছো, এই পর্বতের ব্যাক সাইডে যেটা রয়েছে এটাকে বলা হয় কি ট্রান্স হিমালয়, ঠিক আছে। পর্বতের পেছন দিকে যে হিমালয়টা পার্টটা রয়েছে তাকে বলা হয় কি ট্রান্স হিমালয়, ঠিক আছে। মেন তিনটা পার্ট রয়েছে এখানে। উপরটা হচ্ছে কি হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো। চলো 4 নম্বর দেখো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু, ঠিক আছে, কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? ঠিক আছে, ভারতের সর্বোচ্চ যেটা পর্বত শৃঙ্গ রয়েছে কেটু, এটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তোমাদের উত্তর হয়ে যাবে কি, এটা কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। তো কেটু কোথায়? এখানে দেখো ছোট্ট একটি পয়েন্ট করা আছে কেটু, ঠিক আছে। এই কেটু কোথায় অবস্থিত? এটি আহ, এই গড় অস্ট্রেলিয়া, এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যেটা লাদাখ থেকে একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে উম, ভারতে একটি শীতল মরুভূমি, ঠিক আছে, শীতল মরুভূমি। ভারতে একটি শীতল মরুভূমি কোনটি? ভারতের শীতল মরুভূমি হচ্ছে লাদাখ, ঠিক আছে। লাদাখকে বলা হয় কি ভারতের শীতল মরুভূমি, ঠিক আছে। এখান থেকে এটা মনে রাখবে। চলো নেক্সট দেখো। 5 নম্বর দেখো, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে তিব্বতে কি নামে ডাকা হয়? আচ্ছা, প্রথমে দেখি মাউন্ট এভারেস্ট অবস্থান কোথায়। এই যে নেপালে, এই যে দেখছো এটা, এটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টকে তিব্বতে কি নামে ডাকা হয়? এই মাউন্ট এভারেস্টকে তিব্বতে ডাকা হয় হচ্ছে চমোলুংমা, ঠিক আছে। তিব্বতে আমরা যেমন বলি এটাকে মাউন্ট এভারেস্ট, এই যে তিব্বত, এটা হচ্ছে তিব্বত, ঠিক আছে। তিব্বতের লোকেরা কি বলে? চমোলুংমা, ঠিক আছে। চমোলুংমা বা বিশ্বের জননী বলা হয়, ঠিক আছে। চমোলুংমা মানে হচ্ছে বিশ্বের জননী, বিশ্বের জননী, ঠিক আছে। আর নেপালে যে একে রাখাকে, নেপালে মাউন্ট এভারেস্টকে রাখে, যে যারা নেপালে বসবাস করে এই নেপাল অঞ্চলে, তারা একে রাখে কি, তারা রাখে হচ্ছে সাগর মাতা, ঠিক আছে। নেপাল, নেপালে কি কি নামে রাখে? নেপালে রাখে সাগর মাতা, ঠিক আছে। চলো নেক্সট দেখো। 6 নম্বর দেখো, আহ, নন্দা দেবীর শৃঙ্গটি হিমালয়ের কোন অংশে অবস্থিত? ঠিক আছে, নন্দা দেবীর শৃঙ্গটি হিমালয়ের কোন অংশে অবস্থিত? এই যে এই পর্বতটা যে দেখছো, এটা হচ্ছে কি নন্দা দেবী, ঠিক আছে। এটা হলো কি নন্দা দেবী। এটা কোন কোথায় অবস্থিত, কোন অংশে হিমালয়ের? ঠিক আছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়, ঠিক আছে। এই কাশ্মীর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কাশ্মীর হিমালয়, ঠিক আছে। আর উত্তরাখণ্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়, ঠিক আছে। এই কুমায়ুন হিমালয়ে অবস্থিত কি এই নন্দা দেবী শৃঙ্গটি, ঠিক আছে। আর নেপালে যেটা হচ্ছে নেপাল হিমালয়, এবং সিকিমে যেটা হচ্ছে সিকিম হিমালয়। তো এটা উত্তরাখণ্ডে যেটা হচ্ছে এটা হচ্ছে কি কুমায়ুন হিমালয়, ঠিক আছে। তো নন্দা দেবী কোথায় অবস্থিত? কুমায়ুন হিমালয়ে অবস্থিত, ঠিক আছে। চলো 7 নম্বর দেখো, হিমালয়ের দক্ষিণতম শ্রেণী কোনটি? তো হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি? তো খুব ভালো প্রশ্ন, একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী যেটা রয়েছে সেটা হচ্ছে কি শিবালিক হিমালয়, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে, ইস্ট। এটা হলো কি ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, তাই তো। তো হিমালয়, এটা হিমালয়ের দক্ষিণ দিকে বলছে, তার মানে কি সর্বশেষ যেটা রেঞ্জ রয়েছে হিমালয়ের, এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটা হলে কি, এটাকে বলা হয় কি শিবালিক হিমালয়, ঠিক আছে। তো হিমালয়ের দক্ষিণতম পর্বতশ্রেণী আমাদের কি হয়ে যাবে? শিবালিক হিমালয়। চলো নেক্সট দেখো। 8 নম্বর দেখো, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের অনুদৈর্ঘ্য উপত্যকাকে কি বলা হয়? ঠিক আছে, তো শিবালিক এবং হিমাচল হিমালয়, তো এটা হচ্ছে সর্বশেষ যেটা রয়েছে, এটা কি শিবালিক হিমালয়। আর এটা হলো কি এটা হলো আমাদের হিমাচল হিমালয়, ঠিক আছে। তো শিবালিক হিমালয় আর হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কি বলা হয়? ঠিক আছে, তো এই মধ্যবর্তী উপত্যকা যে রয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দুন, ঠিক আছে। তো শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের অনুদৈর্ঘ্য উপত্যকাকে কি বলে? দুন বলা হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে, উত্তরাখণ্ডে একটা জায়গা রয়েছে, তার নাম কি দেরাদুন, ঠিক আছে, দেরাদুন, ঠিক আছে। এই যে দুন কথাটার অর্থ হচ্ছে এই উপত্যকা, ঠিক আছে। হিমাচল হিমালয় যেটা মাঝে রয়েছে তাকে দুন বলা হয়। তো এখানে একটা জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে দেরাদুন, ঠিক আছে। আর তাল কি?
এটা তার হচ্ছে এই যে কুমায়ুন হিমালয় যেটা রয়েছে উত্তরাখণ্ডে, ঠিক আছে, এখানে ছোট ছোট অনেক হ্রদ রয়েছে, ঠিক আছে। তো কুমার এখানকার যে হ্রদগুলো রয়েছে, ঠিক আছে, এই হ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কি তাল, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 9 নম্বর দেখো, পীরপঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কোন উপত্যকা অবস্থিত? ঠিক আছে, তো আমাদের উত্তর কি হয়ে যাবে, পীরপঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত, ঠিক আছে। এই যে শিবালিক দেখছো, শিবালিক রেঞ্জ, ঠিক আছে, তার উপরে রয়েছে কি পীরপঞ্জাল, ঠিক আছে। এই পীরপঞ্জাল আর যে উচ্চ হিমালয় যেটা রয়েছে, এই উচ্চ হিমালয়ের মাঝে কি কোন একটি জায়গা রয়েছে, সেটা কি, এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। তো পীরপঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 10 নম্বর দেখো, কোন গিরিপথ শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করেছে? ঠিক আছে, কোন গিরিপথ শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করেছে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি জজিলা গিরিপথ, ঠিক আছে। জজিলা গিরিপথ শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করেছে। এই কাশ্মীরের যে রাজধানী রয়েছে শ্রীনগর, ঠিক আছে, এই শ্রীনগর থেকে লাদাখের লে, এটা যুক্ত করেছে কি, এটা যুক্ত করেছে একটা গিরিপথ, সেটার নাম হচ্ছে এই জজিলা, ঠিক আছে। এই জজিলা গিরিপথ শ্রীনগর ও লেকে যুক্ত করেছে, ঠিক আছে। আর নাথুলা কোথায় রয়েছে? এই নাথুলা রয়েছে কি সিকিম ও তিব্বতকে, ঠিক আছে, এই যে আমাদের পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে কি সিকিম, ঠিক আছে, সিকিম এবং তিব্বতকে যুক্ত করেছে যেটা, সেটা হচ্ছে কি নাথুলা, ঠিক আছে, নাথুলা। চলো নেক্সট দেখো, 11 নম্বর দেখো, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটা আমাদের কি পূর্ব, ইস্ট, এটা পশ্চিম, ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ, ঠিক আছে। তো পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমাদের কি কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তো এটা একমাত্র ভারতে অবস্থিত, ঠিক আছে। আর যদি বলে হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি, তো হিমালয়ের পূর্বতম যদি শৃঙ্গ বলে, তাহলে এখানে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ রয়েছে, এখানে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া, ঠিক আছে। এই নামচা বারোয়া হচ্ছে কি হিমালয়ের পূর্বতম শৃঙ্গ, ঠিক আছে। আর আমাদের চেয়েছে কি পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, যখন পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন আমাদের উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে এখানে পূর্বতম শৃঙ্গ কোনটি, তাহলে আমাদের হয়ে যাবে কি নামচা বারোয়া, ঠিক আছে। আর সান্দাকফু কি, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 12 নম্বর দেখো, হিমালয়ের রানী কাকে বলা হয়? ঠিক আছে, তো হিমালয়ের রানী কাকে বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই কাঞ্চনজঙ্ঘাকেই বলা হয় হিমালয়ের রানী, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘাকে কি বলা হয়? হিমালয়ের রানী বলা হয়। তো অপশন সি কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর এখান থেকে একটা মনে হবে, আহ, এটাকে বলা হচ্ছে হিমালয়ের রানী, ঠিক আছে। আর দার্জিলিংকে বলা হয় কি পাহাড়ের রানী, ঠিক আছে। এই যে দার্জিলিং পাহাড় রয়েছে, এটাকে বলা হচ্ছে পাহাড়ের রানী, পাহাড়ের রানী। যদি পাহাড়ের রানী বলে তাহলে আমাদের কি হয়ে যাবে দার্জিলিং, আর যদি বলে হিমালয়ের রানী কাকে বলা হয়, তাহলে হয়ে যাবে কি কাঞ্চনজঙ্ঘা। চলো নেক্সট দেখো, 13 নম্বর দেখো, লাদাখ ও জাসকর পর্বতশ্রেণীর মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? ঠিক আছে, তো লাদাখ ও জাসকর পর্বতশ্রেণীর মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? তো আমাদের উত্তর হয়ে যাবে কি সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই যে লাদাখ আর তার নিচে রয়েছে কি জাসকর, ঠিক আছে, এর মাঝে দেখো একটা নদী প্রবাহিত হয়েছে, ইন্দাস রিভার বা সিন্ধু নদী, ঠিক আছে। তো লাদাখ ও জাসকর রেঞ্জের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 14 নম্বর দেখো, আহ, কাশ্মীর হিমালয়ের বিখ্যাত লবণাক্ত জলের হ্রদ কোনটি? ঠিক আছে, তো এই যে কাশ্মীর, কাশ্মীর কোথায়, এখানে রয়েছে কাশ্মীর। তো কাশ্মীর হিমালয়ের বিখ্যাত লবণাক্ত জল বলেছে, তো লবণাক্ত জল কোনটি? এখানে হচ্ছে প্যাংগং হ্রদ, ঠিক আছে। প্যাংগং হ্রদ হচ্ছে একটি লবণাক্ত হ্রদ, ঠিক আছে। আর উলা হ্রদ হচ্ছে কি, উলা হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে, মিষ্টি হ্রদ। মিষ্টি হ্রদ কোনটি? উলার। আর যদি লবণাক্ত বলে তাহলে কি প্যাংগং, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 15 নম্বর দেখো, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? ঠিক আছে, তো সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এই যে দেখছো কারাকোরাম রেঞ্জ, এখানে রয়েছে কি সিয়াচেন হিমবাহ, ঠিক আছে। আমাদের বলছে কি সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো আমাদের উত্তর হয়ে যাবে কি এই কারাকোরাম, কারাকোরাম যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জে অবস্থিত কি সিয়াচেন হিমবাহ, ঠিক আছে। আর কৈলাস কোথায় রয়েছে? কৈলাস রয়েছে তিব্বতে, ঠিক আছে। এই কৈলাস যেটা রয়েছে, এই যে কৈলাস পর্বত দেখছো এখানে, এটা কোথায় রয়েছে? এটা তিব্বতে রয়েছে, বর্তমানে চীনের আন্ডারে, ঠিক আছে। চলো নেক্সট দেখো,
16 নম্বর দেখো, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? একটু আগে আমরা বলে দেখলাম এই নাথুলা গিরিপথ কোথায় হচ্ছে, সিকিম এবং তিব্বতের মাঝে। ঠিক আছে, এই যে এখানে রয়েছে কি সিকিম, আর এটা হচ্ছে আমাদের তিব্বত। এই সিকিম এবং তিব্বতের মাঝে কোথায় রয়েছে এটা? নাথুলা গিরিপথ। ঠিক আছে, তো কোন রাজ্যে অবস্থিত এটা? সিকিম অবস্থিত। ঠিক আছে, সিকিমে। আর উত্তরাখণ্ডে যেটা রয়েছে লিপি লেক। ঠিক আছে, উত্তরাখণ্ডে যেটা রয়েছে, এই যে উত্তরাখণ্ড, ঠিক আছে, এই উত্তরাখণ্ড থেকে তিব্বতে যাওয়ার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি লিপি লেক। এখানে মনে রেখে দিবে এটা, লিপি লেক। ঠিক আছে, লিপি লেক কোথায় রয়েছে? উত্তরাখণ্ড থেকে তিব্বতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে কি সিকিম থেকে তিব্বতে যেটা মাঝে রয়েছে সেটা হচ্ছে নাথুলা। চলো নেক্সট দেখো, 17 নম্বর দেখো, কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? একটু আগে আমরা দেখলাম তো মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? এটা সাগরমাথা নামে পরিচিত। ঠিক আছে, তো কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? তো বন্ধু উত্তর হয়ে যাবে কি অপশন বি, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্টকে আহ, নেপালে কি সাগরমাথা নামে অভিহিত করা হয়। চলো নেক্সট দেখো, 18 নম্বর দেখো, হিমালয়ের কোন অংশে কারেওয়া মৃত্তিকা দেখা যায়? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, অনেক পরীক্ষায় চলে আসে এই প্রশ্নটি। হিমালয়ের কোন অংশে কারেওয়া মৃত্তিকা দেখা যায়? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি কাশ্মীর উপত্যকা বা কাশ্মীর হিমালয়। ঠিক আছে, তো অপশন বি, কাশ্মীর হিমালয়ে কারেওয়া মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, আর কুমায়ুন হিমালয় যেটা রয়েছে, কুমায়ুন হিমালয়ে কি রয়েছে? একটি নৈনিতাল হ্রদ রয়েছে। নৈনিতাল, 1 মিনিট, নৈনিতাল, নৈনিতাল হ্রদ কোথায় রয়েছে? কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ডে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 19 নম্বর দেখো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? ঠিক আছে, পৃথিবীর বলেছে এবং দ্বিতীয় বলেছে, একটু ভালো করে এটা দেখে নেবে। ঠিক আছে, তো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম যখন বলবে তখন আমাদের উত্তর হয়ে যাবে কি গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। আর প্রথম যে যে বলে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং দ্বিতীয় হচ্ছে কেটু। ঠিক আছে, প্রথম মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, আর যদি নন্দা দেবী যেটা রয়েছে, নন্দা দেবী হলো কোথায়? নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, এটা হচ্ছে নন্দা দেবী। দিয়ে হলে নন্দা দেবী কি, নন্দা দেবী হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম। ঠিক আছে, ভারতের দ্বিতীয় উচ্চতম, ভারতের দ্বিতীয় উচ্চতম, ভারতের দ্বিতীয় উচ্চতম হচ্ছে কি নন্দা দেবী। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 2 নম্বর দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথরযুক্ত অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে, এই যে শিবালিক হিমালয়, এটা হচ্ছে শিবালিক হিমালয়। তো এই শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথরযুক্ত অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে, তো এই নুড়ি পাথরযুক্ত অঞ্চলকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি ভাবর। শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি পাথরযুক্ত অঞ্চলকে কি বলা হয়? ভাবর বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে একটা প্রশ্ন হয়, তরাই, তরাই থেকে একটা প্রশ্ন হয় এই ভাবরের দক্ষিণ দিকে, অর্থাৎ প্রথমে এটা যে রয়েছে কি, প্রথমে ভাবর, ভাবরের তার নিচের যেটা অপশন মানে অংশটি যেটা থাকে তাকে বলা হয় কি তরাই। ঠিক আছে, তার নিচের অংশকে কি বলা হয়? তরাই বলা হয়। চলো নেক্সট দেখো, 21 নম্বর দেখো, কোন হিমালয়ের অংশটি প্রাচ্যের মুক্ত নামে পরিচিত? ঠিক আছে, তো হিমালয়ের কোন অংশটি প্রাচ্যের মুক্ত নামে পরিচিত? তার মধ্যে উত্তর কি হয়ে যাবে? কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয়কে কি বলা হয়? প্রাচ্যের মুক্ত বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 22 নম্বর দেখো, আহ, ভারতের প্রাচীনতম ভূমিল পর্বত কোনটি? ঠিক আছে, তো ভারতের প্রাচীনতম বলেছে। ঠিক আছে, এই দিকটা একটু ভালো করে মনে রাখবে, ভারতের প্রাচীনতম চেয়েছে। তো ভারতের প্রাচীনতম ভূমিল পর্বত যখন বলবে তো আমাদের উত্তর কী হয়ে যাবে? আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লীকে বলা হয় ভারতের প্রাচীনতম ভূমিল পর্বত। এটা হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, এখানে রয়েছে আরাবল্লী। এই আরাবল্লীকে বলা হয় ভারতের প্রাচীনতম ভূমিল পর্বত। ঠিক আছে, আর হিমালয় কি বলা হয়? হিমালয়কে বলা হয় বিশ্বের নবীনতম ভূমিল পর্বত। ঠিক আছে, হিমালয় হলো বিশ্বের নবীনতম, নবীনতম ভূমিল পর্বত। বিশ্বের নবীনতম ভূমিল পর্বত হচ্ছে কি হিমালয়, আর প্রাচীনতম আরাবল্লী। চলো নেক্সট দেখো, রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো
তো রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের উত্তর হয়ে যাবে কি হিমাচল প্রদেশে অবস্থিত রোটাং গিরিপথ, ঠিক আছে। আর লাদাখে যেটা রয়েছে সেটা হচ্ছে কি খারদুংলা গিরিপথ, ঠিক আছে। লাদাখে যেটা রয়েছে সেটা হচ্ছে খারদুংলা, খারদুংলা। খারদুংলা গিরিপথ কোথায় রয়েছে? লাদাখে। আর রোটাং গিরিপথ রয়েছে কোথায়? হিমাচল প্রদেশে, ঠিক আছে। আর সিকিমে কি রয়েছে? সিকিমে রয়েছে কি নাথুলা। আর উত্তরাখণ্ডে রয়েছে লিপি লেক, ঠিক আছে। আগের প্রশ্ন আমরা দেখে নিয়েছি। চলো নেক্সট দেখো 24 নম্বর দেখো, হিমালয় পর্বতমালা কয়টি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত? তো একটু আগে দেখলাম প্রথমে রয়েছে কি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়। তো তিনটি সমান্তরাল পর্বতশ্রেণীতে নিয়ে গঠিত। তখন উত্তর হয়ে যাবে কি তিনটি, ঠিক আছে। তো হিমালয় পর্বতমালা তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত, ঠিক আছে। প্রথমে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে কি তারপরে হচ্ছে শিবালিক। চলো নেক্সট দেখো 25 নম্বর দেখো, ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? ঠিক আছে। তো ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? তার মধ্যে উত্তর কী হয়ে যাবে? খারদুংলা গিরিপথ, ঠিক আছে। তো খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত? এই লাদাখ রেঞ্জে অবস্থিত কি খারদুংলা গিরিপথ। তো ভারতের উচ্চতম গিরিপথ এটি খারদুংলা গিরিপথ, ঠিক আছে। আর এখান থেকে একটা জিনিস মনে রয়েছে, বাহিনাল যেটা রয়েছে, বাহিনাল কি জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করেছে, ঠিক আছে। জম্মু জম্মু থেকে শ্রীনগর, জম্মু থেকে শ্রীনগরকে যুক্ত করেছে কি এই বাহিনাল গিরিপথ, ঠিক আছে। এখানেই রয়েছে কি জহর টানেল, যে গিরিপথটা রয়েছে তার নাম দেওয়া হয়েছে কি জহর টানেল। জহর টানেলের মধ্যে দিয়ে জম্মু থেকে শ্রীনগরকে যুক্ত করেছে কি বাহিনাল গিরিপথ। চলো নেক্সট দেখো 26 নম্বর দেখো, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে। তো উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল কি? তো এটা হচ্ছে কি পূর্ব, ইস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তো কি বলছে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চল, এই যে এখানে যে পাহাড়ি অঞ্চলটা রয়েছে তাকে কি নামে ডাকা হয়? ঠিক আছে। তো এখানে ডাকা হয় কি পূর্বাঞ্চল নামে, অপশন বি, ঠিক আছে। এটাকে ডাকা হয় কি উত্তর পূর্বাঞ্চল পাহাড়ি অঞ্চলকে বলা কি পূর্বাঞ্চল, ঠিক আছে। আর মেঘালয় একটি কি উপদ্বীপীয় মালভূমি অংশ, এই মেঘালয় যেটা রয়েছে। চলো নেক্সট দেখো 27 নম্বর দেখো, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ঠিক আছে। তো নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগা হিলস কোথায়? এই যে নাগাল্যান্ডে এই হিলসটা যেটা রয়েছে দেখছো, এটা কি নাগা হিলস, ঠিক আছে। তো এই নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? তো এই নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি, ঠিক আছে, অপশন বি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি সরামতি। আর নকরেক যেটা রয়েছে এটা হচ্ছে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এই যে গারো পর্বত রয়েছে, গারো, খাসি, জয়ন্তিয়া, এই গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, ঠিক আছে। তো গারো গারো পর্বত, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, এবং হচ্ছে সরামতি কি নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি, ঠিক আছে। চলো নেক্সট দেখো 28 নম্বর দেখো, সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়কে কি বলা হয়? ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি সিন্ধু নদী, ঠিক আছে। এটা হচ্ছে কি সিন্ধু নদী, তার এখান থেকেই প্রবাহিত হচ্ছে কি সেটা হচ্ছে কি শতদ্রু নদী। তো সিন্ধু ও শতদ্রু নদীর মাঝখানে যে অংশ রয়েছে, এখান থেকে না, এটা হচ্ছে এখান থেকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো মাঝখানে যেটা অংশ রয়েছে এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? পাঞ্জাব হিমালয়, ঠিক আছে। তো সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়কে কি বলা হয়? পাঞ্জাব হিমালয় বলা হয়, ঠিক আছে। আর কুমায়ুন হিমালয় কোথায় অবস্থিত? কুমায়ুন হচ্ছে শতদ্রু এবং কালী, ঠিক আছে। তো এই শতদ্রু নদী আর নেপালে এখানে রয়েছে কি কালী নদী, ঠিক আছে। এই শতদ্রু নদী আর শতদ্রু আর হচ্ছে কালী নদীর মাঝখানে অংশ যেটা রয়েছে এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে কুমায়ুন হিমালয় বলা হয়। চলো নেক্সট দেখো 29 নম্বর দেখো, কোন শৈল শহরকে হিমালয়ের রানী বলা হয়? ঠিক আছে। তো হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে, ঠিক আছে। মুসৌরি কোথায় অবস্থিত? এই মুসৌরি হচ্ছে এই উত্তরাখণ্ডেই অবস্থিত মুসৌরি, ঠিক আছে। একটি শৈল শহর রয়েছে তার নাম হচ্ছে মুসৌরি, একেই বলা হয় কি হিমালয়ের রানী, ঠিক আছে। আর দার্জিলিং হচ্ছে কি দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি প্রধান শৈল শহর কি দার্জিলিং। আর মুসৌরি কোথায়? মুসৌরি রয়েছে উত্তরাখণ্ডে। চলো নেক্সট দেখো, কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী হিমালয়কে কি বলা হয়? তো নেপালের এখানে রয়েছে, যেখান থেকে নেপাল শুরু হচ্ছে এখানে রয়েছে কি কালী নদী, ঠিক আছে। আর তিস্তা নদী কোথায় রয়েছে? তিস্তা রয়েছে এই যে পশ্চিমবঙ্গ এখান থেকে প্রবাহিত হচ্ছে কি তিস্তা নদী। এই যে মাঝের অংশটি রয়েছে এটাকে
কী নামে ডাকা হয়? ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নেপাল হিমালয়। তো এর মাঝে নেপাল অবস্থিত, এর জন্য এখানে নেপাল হিমালয় বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 31 নম্বর দেখো, হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের শৈলশহর কোনটি? তো পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশে পশ্চিমবঙ্গের শৈলশহর এখনই আমরা জানলাম, সেটা হচ্ছে কি দার্জিলিং। তো হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি শৈলশহর যখন বলবে সেটা আমরা কি বলবো? দার্জিলিং। ঠিক আছে, আর উৎকামন কি? উৎকামন কোথায় রয়েছে? উৎকামন এটা হচ্ছে কি উটি, এটা হচ্ছে উৎকামন বা উটি। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হয়, এটা হচ্ছে কি নীলগিরি পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, উৎকামন বা উটি। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি হচ্ছে এইখানে যে দেখছো আমরা তোমাদের ভারত, এটা হচ্ছে কি আমাদের তামিলনাড়ু, আর এটা হচ্ছে কেরল। ঠিক আছে, এই তামিলনাড়ু কেরল বা বলতে পারো যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত যেটা রয়েছে তার মাঝে এখানে রয়েছে কি, এটা রয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি, ঠিক আছে, এই নীলগিরি পর্বতেই রয়েছে কি উটি বা উটকামন্ড। চলো নেক্সট দেখো। 32 নম্বর দেখো, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা অনেক পরীক্ষা চলে আসে যে এই মাউন্ট এভারেস্ট যেটা রয়েছে, এই যে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। ঠিক আছে, 8848.86 মিটার হলো এই মাউন্ট এভারেস্টের উচ্চতা। ঠিক আছে, চলো আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে কেটু যেটা রয়েছে, কেটুর উচ্চতা কত? এটাও চলে আসে অনেক পরীক্ষায়। ঠিক আছে, তো কেটুর উচ্চতা হচ্ছে 8611 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কেটুর উচ্চতা 8611 মিটার। চলো নেক্সট দেখো। 33 নম্বর দেখো, ব্রহ্মপুত্র নদীর হিমালয়ের কোন অংশের পূর্ব সীমা নির্ধারণ করে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। তো ব্রহ্মপুত্র নদী হিমালয়ের কোন অংশের সীমা নির্ধারণ করে? তো ব্রহ্মপুত্র নদী কোথায়? এই যে এখান থেকে শুরু হচ্ছে, যে কৈলাস পর্বতের কাছাকাছি একটা রয়েছে মানস সরোবর তাল। ঠিক আছে, এখান থেকে শুরু হয় কি, এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এখান থেকে হয়ে বাংলাদেশ হয়ে এটা বঙ্গোপসাগরে প্রবেশ করে। ঠিক আছে, তো বলছে কি ব্রহ্মপুত্র নদী হিমালয়ের কোন অংশের পূর্ব সীমা নির্ধারণ করে? তো এখানে রয়েছে কি, এখানে রয়েছে কি আসাম। তো আসামের পূর্ব সীমা নির্ধারণ করে কে? আসাম হিমালয়। হ্যাঁ, আসাম হিমালয়ের পূর্ব সীমা নির্ধারণ করে কে? এই ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, চলো নেক্সট দেখো। হিমালয়ের কোন পর্বতশ্রেণীতে বিখ্যাত পর্যটন কেন্দ্র মুসৌরি অবস্থিত? ঠিক আছে, একটু আগে আমরা দেখে নিলাম মুসৌরি কোথায় অবস্থিত। মুসৌরি এই হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এই যে এখানে রয়েছে কি হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশে অবস্থিত মুসৌরি। ঠিক আছে, তো হিমাচল বা ক্ষুদ্র হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 35 নম্বর, ভারতের কোন অংশে জেজোবা চাষ হয়? ঠিক আছে, সরি, জেজো মানে জোজোবা। ভারতের কোন অংশে জোজোবা চাষ হয়? ঠিক আছে, এই জোজোবা কোথায় চাষ হয়? জোজোবা চাষ হয় হচ্ছে থর মরুভূমিতে। ঠিক আছে, থর মরুভূমি কোথায় অবস্থিত? এই যে আরাবল্লী রেঞ্জ দেখছো তার এখানে রয়েছে কি থর মরুভূমি। ঠিক আছে, এই থর মরুভূমিতেই এই জোজোবা চাষ হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 36 নম্বর দেখো, হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটি? ঠিক আছে, ভারতীয় ভূখণ্ডের বাইরে যেটা রয়েছে, ঠিক আছে, যেটা ভারতীয় ভূখণ্ডের বাইরে রয়েছে, হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটি? তো হিমালয়ের বৃহত্তম হিমবাহ যেটা ভারতের বাইরে রয়েছে সেটা হচ্ছে কি ফেট চেঙ্কো। ঠিক আছে, ফেট চেঙ্কো হচ্ছে হিমালয়ের বৃহত্তম হিমবাহ। ঠিক আছে, আর যদি ভারতের যদি বলে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সিয়াচেন। ঠিক আছে, ভারতীয় ভারতীয় বৃহত্তম হিমবাহ যদি বলে তাহলে হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, আর এখানে বলছে কি ভারতের ভূখণ্ডের বাইরে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি ফেট চেঙ্কো হলো একটি হিমালয়ের বৃহত্তম হিমবাহ। চলো নেক্সট দেখো। 37 নম্বর দেখো, উচ্চ হিমালয় ও তিব্বত মালভূমিকে যুক্ত করেছে কোন গিরিপথ? ঠিক আছে, উচ্চ হিমালয় এবং তিব্বত মালভূমি। তো প্রথমে রয়েছে কি উচ্চ হিমালয়, তাই তো, এই উচ্চ হিমালয় এবং তিব্বত মালভূমিকে যুক্ত করেছে কোন হিমালয়, কোন গিরিপথ? তার মধ্যে উত্তর হয়ে যাবে কি শিবকিলা গিরিপথ। ঠিক আছে, যেটা হচ্ছে কি হিমাচল প্রদেশ এবং তিব্বতকে যেটা যুক্ত করেছে। ঠিক আছে, হিমাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে কে? এই শিবকিলা গিরিপথ। ঠিক, এটাকেই কি বলা হচ্ছে উচ্চ হিমালয় ও তিব্বত মালভূমিকে যুক্ত করেছে শিবকিলা গিরিপথ। ঠিক আছে, তোমাদের এটা প্রশ্ন উচ্চ হিমালয় না দিয়ে তোমাদের এখানে হিমালয় দিয়ে দিতে পারতো। ঠিক আছে,
সরি, হিমাচল না, তোমাদের হিমাচল এবং তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথ, এমনভাবে তোমাদের প্রশ্নটা করতে পারতো। ঠিক আছে, তো আমাদের একই উত্তর হতো, সেটা হচ্ছে কি শিবকিলা, হিমাচল থেকে তিব্বত। চলো নেক্সট দেখো। 38 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের যেটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সান্দাকফু, ঠিক আছে, বলে দিয়েছে কোন পর্বতশ্রেণীর অন্তর্গত বলেছে, তো আমাদের উত্তর কী হয়ে যাবে, এটা হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের দার্জিলিং যেটা রয়েছে, দার্জিলিং হিমালয়ের এখানে রয়েছে কি সিঙ্গলীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীর মধ্যে কি রয়েছে, এই সান্দাকফু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 39 নম্বর, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যবর্তী হিমালয়কে কী বলা হয়? ঠিক আছে, এখান থেকে প্রবাহিত হয়েছে কি তিস্তা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র ও তিস্তার এই যে মধ্যবর্তী অংশ, ঠিক আছে, এটাকে কি বলা হয়? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি, এটাকে কি বলা হয়, আসাম হিমালয় বা অসম হিমালয় বলা হয়। ঠিক আছে, তিস্তা ব্রহ্মপুত্র নদীর মধ্যবর্তী হিমালয়কে অসম হিমালয় বলা হয়। এটা হচ্ছে তিস্তা, আর এটা হলো কি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 40 নম্বর দেখো, হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি অঞ্চলকে কি বলা হয়? ঠিক আছে, তো হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমিকে কি বলা হয়, তো আমাদের উত্তর কী হয়ে যাবে, হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি অঞ্চলকে বলা হচ্ছে তরাই। ঠিক আছে, আর ডুয়ার্স কি, ডুয়ার্স হলো এই যে এখানে দেখছো যে তিস্তা নদী প্রবাহিত হয় এখান থেকে। ঠিক আছে, এই তিস্তা নদীর পূর্ব দিকের অংশ, ঠিক আছে, ইস্ট, এই পূর্ব দিকের অংশকে বলা হয় কি, এই পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে, আর পশ্চিম দিকের অংশকে মানে পশ্চিম দিকের জলাভূমি অঞ্চলকে বলা হয় কি তরাই। ঠিক আছে, জলাভূমি বা স্যাঁতস্যাঁতে অঞ্চল যেটা রয়েছে তাকে বলা হয় তরাই, এবং পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 41 নম্বর দেখো, বাহিনাল গিরিপথ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? ঠিক আছে, তো বাহিনাল গিরিপথ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, তো আমাদের উত্তর কী হয়ে যাবে, পীরপঞ্জল পর্বত শ্রেণীতে অবস্থিত বাহিনাল গিরিপথ। ঠিক আছে, এই শিবালিক তার এখানে রয়েছে কি, এখানে হচ্ছে পীরপঞ্জল। ঠিক আছে, পীরপঞ্জল পর্বতশ্রেণী, এই পীরপঞ্জল পর্বতশ্রেণীতে অবস্থিত এই বাহিনাল গিরিপথ। ঠিক আছে, বাহিনাল। আর শিবকিলা কোথায় রয়েছে, আবার আমি রিভাইজ করে নিই দেখো। এখানে রয়েছে কি নাথুলা। ঠিক আছে, এখানে রয়েছে হিমাচল প্রদেশ থেকে তিব্বত শিবকিলা। এখানে রয়েছে উত্তরাখণ্ড থেকে যেটা রয়েছে লিপুলেক। ঠিক আছে, আর রোটাং কোথায় রয়েছে, রোটাংও রয়েছে এই হিমাচল প্রদেশেই রয়েছে রোটাং। ঠিক আছে, চলো। বুর্জিলা কোথায় রয়েছে, একটা জিনিস মনে রাখবে, যে কাশ্মীর থেকে যেটা পিওকে যেটা দিকটা রয়েছে, ঠিক আছে, এই পিওকে আর ভারত এবং পিওকের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বুর্জিলা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 42 নম্বর দেখো, কি বলেছে, ভারতের শীতলতম স্থানের নাম কি? ঠিক আছে, তো ভারতের শীতলতম স্থানের নাম কি, ভারতের শীতলতম স্থানের নাম হচ্ছে দ্রাস। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, অনেক পরীক্ষায় চলে আসে এটা। ভারতের শীতলতম স্থানের নাম হচ্ছে দ্রাস। দ্রাস কোথায় অবস্থিত, এই দ্রাস হচ্ছে এই লাদাখেই একটি জায়গা রয়েছে এখানে। ঠিক আছে, এই জায়গাটা সব থেকে শীতল, এটাকে বলা হয় দ্রাস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 43 নম্বর দেখো, শিবালিক হিমালয়কে অরুণাচল প্রদেশে কি বলা হয়? ঠিক আছে, শিবালিক হিমালয়কে অরুণাচল প্রদেশে কি বলা হয়, এই যে এটা রয়েছে কি শিবালিক হিমালয়। ঠিক আছে, এই শিবালিক হিমালয় যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তাকে কি বলা হয়, এখানে একটা পর্বতকে যেটা রয়েছে তাকে বলা হচ্ছে কি ডাফলা বা মিরি। ঠিক আছে, ডাফলা বা মিরি বলা হয় শিবালিক হিমালয়কে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 44 নম্বর, কোন হিমালয় অংশটি চা চাষের জন্য বিখ্যাত? ঠিক আছে, তো হিমালয়ের কোন অংশটি চা চাষের জন্য বিখ্যাত, তো আমাদের উত্তর হবে কি দার্জিলিং ও সিকিম। ঠিক আছে, এই দার্জিলিং আর যে সিকিম হচ্ছে চা চাষের জন্য সব থেকে বিখ্যাত। ঠিক আছে, তো দার্জিলিং ও সিকিম হিমালয় হলো চা চাষের জন্য সব থেকে বিখ্যাত অঞ্চল। চলো নেক্সট দেখো। 45 নম্বর, হিমালয়ের পশ্চিমতম শৃঙ্গ কোনটি? ঠিক আছে, তো হিমালয়ের পশ্চিমতম শৃঙ্গ বলেছে। ঠিক আছে, তো হিমালয়ের পশ্চিমতম শৃঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। ঠিক আছে, এখানে রয়েছে পিওকের মাঝে রয়েছে এটা। ঠিক আছে, এখানে হচ্ছে কি নাঙ্গা পর্বত হচ্ছে কি পশ্চিমতম শৃঙ্গ, ওয়েস্ট। আর যেটা পূর্বতম শৃঙ্গ সেটা হচ্ছে কি নামচা বারোয়া। ঠিক আছে, তো নামচা বারোয়া হচ্ছে পূর্বতম, আর নাঙ্গা পর্বত কি পশ্চিমতম। ঠিক আছে, তো পশ্চিমতম বলেছে, পশ্চিমতম আমাদের উত্তর হয়ে যাবে কি নাঙ্গা পর্বত। চলো নেক্সট দেখো। 46 নম্বর দেখো, মিজো পাহাড়ের অপর নাম কি?
ঠিক আছে। তো মিজো পাহাড় কোথায় রয়েছে? এই যে মিজোরাম যেখানে রয়েছে আমাদের, ঠিক আছে, এই মিজোরামে রয়েছে কি মিজো হিলস। ঠিক আছে। এই মিজো পাহাড় অপর নাম কি? তো মিজো পাহাড় অপর নাম আমাদের উত্তর হয়ে যাবে লুসাই হিলস। ঠিক আছে, বা লুসাই পাহাড় হলো মিজো পাহাড়ের অপর নাম। চলো নেক্সট দেখো, 47 নম্বর দেখো, হিমালয় পর্বতমালা লম্বায় প্রায় কত কিলোমিটার? ঠিক আছে, তো এই যে হিমালয় দেখছো, ঠিক আছে, এই হিমালয় টোটাল লম্বায় কত কিলোমিটার? তো আমাদের উত্তর হয়ে যাবে এই হিমালয় হচ্ছে লম্বায় 2400, প্রায় 2400 কিলোমিটার। ঠিক আছে, 2400 কিলোমিটার, প্রায় এক্সাক্ট বলা যায় না। ঠিক আছে, তো হিমালয় পর্বতমালার লম্বায় কত? তো 2400 কিলোমিটার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 48 নম্বর, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হিমালয়ের মধ্যে কোনটি? ঠিক আছে, তো ভারতের দ্বিতীয় বলেছে, দ্বিতীয় এবং উচ্চতম শৃঙ্গ। তো ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, তো কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। আর যদি বলি প্রথম কোনটি, প্রথম কি? প্রথম হচ্ছে কেটু, কেটু বা গডউইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 49 নম্বর, শিবালিক হিমালয়ের ঢালগুলিতে কোন প্রকার অরণ্য দেখা যায়? ঠিক আছে, এই যে শিবালিক হিমালয় দেখছো, ঠিক আছে, এর পাদদেশে কোন প্রকার অরণ্য দেখা যায়? তোমাদের উত্তর হয়ে যাবে কি, এখানে দেখা যায় পাইন ও ওক। ঠিক আছে, যেটা পর্ণমোচী ও সরলবর্গীয় অরণ্য। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা অনেক পরীক্ষা চলে আসে, একটু ভালো করে দেখে নেবে এটা। ঠিক আছে, তো শিবালিক হিমালয়ের ঢালগুলিতে কোন ধরনের অরণ্য দেখা যায়? তো আমাদের উত্তর আসবে পাইন ও ওক বা পর্ণমোচী ও সরলবর্গীয় অরণ্য দেখা যায়। চলো নেক্সট দেখো, হিমালয় পর্বতমালার আকৃতি কেমন? ঠিক আছে, তো হিমালয় পর্বতমালার আকৃতি কেমন? তো আমাদের উত্তর হয়ে যাবে কি ধনুকের মতো। ঠিক আছে, এই যে দেখো এরকম একটু বেঁকে গিয়েছে এরকম ভাবে। ঠিক আছে, এরকম বাঁকা। তো এদিক থেকে দেখলে এটা কি মনে হয়? এটা মনে হয় একটি ধনুক। ঠিক আছে, তো হিমালয় পর্বতমালার আকৃতি কেমন? তো আমাদের উত্তর হবে কি ধনুকের মতো বা আর্ক শেপ। ঠিক আছে, তো চলো, আচ্ছা, এখানে আমরা ভারতের যে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এরপরে যেটা আমাদের টপিক থাকছে সেটা হচ্ছে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল। ঠিক আছে, আর তারপরে যেটা আমরা দেখবো এক এক করে, তারপরে মরুভূমি অঞ্চল দেখব, মধ্য পূর্ব ভারতের উচ্চভূমি দেখব, তারপরে দাক্ষিণাত্য মালভূমি, দ্বীপপুঞ্জ, ভারতের পর্বতদের অবস্থান পার্টিকুলার আমরা ভালোভাবে দেখে নেব, ভূমিকম্প, গিরিপথ, হিমবাহ, টোটালটা আমরা এখানেই কমপ্লিট করবো। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে পার্ট পার্ট করে। তো আজ আমাদের যেটা হলো পার্ট 1, উত্তরে পার্বত্য অঞ্চল। ঠিক আছে, তো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।